দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান। হীরক রাজার মূর্তির মতো এখানে আর দড়ি ধরে টান দিতে হলো না। হীরক রানী নিজের দলের লোকেদের মাধ্যমেই খান খান হয়ে গিয়েছেন। তবে এতেই হবে না, এর পরে দেশদ্রোহীর সাজা পেতে হবে আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পেতেই হবে, তার তোড়জোড় শুরু করতেই হবে। এমনিতেই কেন্দ্রীয় সরকার আমাদের দেশের মধ্যে থাকা দেশদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। মাওবাদ মুক্ত হয়ে গেছে ভারত। এখনো কিছু দেশদ্রোহী রয়ে গেছে, তার মধ্যে আমাদের রাজ্যেই আছে চলে যাওয়া সরকারের প্রধান যিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনেক অপমান করেছেন। তার বদলা নেবেন কিনা আমি জানি না, কিন্তু দেশ বিরোধী কাজের জন্য বদলা নেওয়া হবেই হবে। তার অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। সেটা টের পেয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে বিষ ছড়ালেন। এবার আর তার রক্ষা পাওয়া উচিত নয়। তিনি যে মন্তব্য করেছেন তারপরে তাকে কোনোভাবে মেনে নেওয়া উচিত নয়। আমি খুব ভুল না করলে এবার মমতার চূড়ান্ত সাজা শুধু সময়ের অপেক্ষা। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে, কিভাবে মমতা দেশের জন্য একটা বিপদ তৈরি করেছেন এবং তার সাজা যে তাকে পেতেই হবে, কিভাবে পাবেন? পিসি পাবেন, ভাইপো? সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। আমি না থাকলে না একটা কমিউনিটি এক সেকেন্ডে হিন্দুত্বের রক্ষাকর্তা নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই যে মন্তব্যটা মুখ্যমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার সাজা তো পেতে হবে। সেই সাজা রাজ্যের মানুষ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। আর এই যে কমিউনিটি, যে কমিউনিটি নাকি হিন্দুদের 12টা বাজিয়ে 13টা বাজিয়ে দেবে, তারাও কেমন চুপসে গেছে। আমরা গত ঈদ দেখেছি, রাস্তায় নমাজ হয়নি বাংলার কোথাও। রেড রোড ছেড়ে সুর করে ব্রিগেডে, কোথাও গোহত্যা হয়নি। এখন তারা বলছেন গোমাংস ছাড়াও ঈদ হয়, কুরবানি হয়। জাতীয় পতাকা উড়েছে এই প্রথমবার ঈদের দিনে নমাজ শেষ করার পর জাতীয় পতাকা, সেটা মন থেকে না হলেও উড়েছে। তো ফলতার ভোটে যে ফলাফল সেটা দেখিয়েছে হিন্দুদের 100% ভোট বিজেপির ঝুলিতে, আর মুসলিমদের 4% ভোট পেয়েছেন আমাদের সঠতার প্রতীক বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ডিম হামলায় চোয়াল বেঁকে গেছে ভাইপোর। পিসির ধর্নাতেও আসতে পারেননি তিনি। জনা কয়েক সাংসদ ছিলেন পিসির পাশে, কিন্তু তার মধ্যে ভাইপোকে দেখা যায়নি। আসলে ভয় আসেননি তো, ওই সভাতেও পচা ডিম এসে পড়তে পারত, এটা তিনি জানেন। সব অবৈধ সম্পত্তি এখন খালি ভাঙার অপেক্ষায় রয়েছে। একের পর এক দুর্নীতিবাজ তৃণমূলের সম্পদেরা গ্রেপ্তার হচ্ছেন। ক্রমশ সেই গ্রেপ্তারের ধারাটা কালীঘাটের দিকে এগোচ্ছে। বিধানসভায় আসল তৃণমূল বনাম নকল তৃণমূলের যে লড়াই, সেই যুদ্ধে পিসিমণি হেরে গেছেন। দলের প্রতীক হাতছাড়া হচ্ছে। লোকসভা, রাজ্যসভাতেও একই হাল হতে পারে। আমি ইঙ্গিত দিয়েছি, আরো স্পষ্ট করে বলবো। এই সব পরিস্থিতির মধ্যে পিসি একটু খবরে বেঁচে থাকার জন্য নতুন করে বিষ ছড়ালেন। মমতা এবার যেটা করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না নিলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা উল্লেখ করে বিদেশিদের সাহায্য করার চেষ্টা করলেন।
যা বলেছেন সেটা নিয়ে এ রাজ্যের সংবাদ মাধ্যম চুপ থেকেছে, কিন্তু বাংলাদেশের সব সংবাদ মাধ্যম সেগুলো ছাপছে। আমি বলে দেবো কি বলেছেন। কি বলেছেন? প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশ থেকে আসা একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, জানিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। নাম বলছেন না, কিন্তু ইঙ্গিতে বোঝাচ্ছেন সব। অন্য দেশের কথা আমি বলছি না, আবার আমার অধিকারও নেই বলার, অধিকার নেই, অথচ তিনি বলেছেন। কি বলেছেন? কিন্তু যেটা আমি বলতে চাইছি তা হলো ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে, বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে, এটা তাদের কৃতিত্ব। কিন্তু তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমাকে ফোন করেছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। আচ্ছা, সত্যিই যদি এটা হয়ে থাকে, সত্য মিথ্যা তো পরে বিবেচনা হবে। যে কোনো বিধায়ক থেকে মন্ত্রী আর মুখ্যমন্ত্রী হলো তো কথাই নেই, যে শপথ নিতে হয় তাতে বলা হয় যে সরকারের কোনো গোপন কথা তিনি বাইরে প্রকাশ করবেন না। এমনকি মুখ্যমন্ত্রিত্ব থেকে চলে যাওয়ার পরেও করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কিসের রাজনীতিক? কি করে আপনি প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখেন? এইটুকু বিচারবোধ নেই, বোধ বুদ্ধি নেই। আসলে আপনার যে জামাত প্রেম, সেই প্রেমের জন্যই তো সব বিচার বুদ্ধি লোপ পেয়েছে। এখানে থামেননি মমতা। তিনি বলেছেন কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার। এগুলো ছেড়ে দিন, আমি এতদিন বলিনি, বলছেন তিনি। কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ওই নাম আমি বলবো না। আপনি কি বলতে বাকি রাখলেন? বন্ধুরা যদি মনে করেন আমি যেটা বুঝেছি সেটা আমি বলে দেবো, তা নয়, আমি বলবো না। দেশের স্বার্থে অনেক কিছু বুঝতে পেরেও জানতে পেরেও চুপ থাকতে হয়। এই রাজ্যের কিছু সংবাদ মাধ্যমে সব প্রকাশ করছে, এগুলো উচিত নয়। এই যে কথাগুলো বলেছেন এগুলোর সত্য মিথ্যার বিচার পরে হবে, কিন্তু সত্যি যদি তিনি দেশকে ভালোবাসেন তবে কি এই কথাগুলো এইভাবে প্রকাশ্যে উচ্চারণ করতেন? তিনি নিজের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে আক্রমণ করতেন? আসলে তিনি ভারত বা বাংলাদেশ কাউকেই ভালোবাসেন না, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝেন না। কালীঘাটের ভিখিরি, হীরক রানী থেকে ভিখিরি হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখেছিলেন, এখনো নাকি দেখেন, কিন্তু জাতীয় স্বার্থ বিষয়টাই তার মাথায় নেই, বোঝেনি না আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব। অতীতেও তিনি এমন মন্তব্য করেছেন যাতে ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট হয়েছিল, চির ধরেছিল। নিজের লেজে আজ পা পড়েছে বলে এইরকম ভাবে একটা মিথ্যে কথা বলে যাতে বাংলাদেশ উত্তাল হয়, তার জন্যই তো। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, তার জন্যই তো। নাকি আরো বড়, বাংলাদেশের হিন্দুদের উপরে যাতে অত্যাচারটা বাড়ে, হিন্দুত্ববাদী কেন্দ্রীয় সরকারের নিন্দা করে বাংলাদেশিদের মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিয়ে ওদেশের হিন্দুদের উপরে অত্যাচার বাড়াতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অনেকটা ভালো। পশ্চিমবঙ্গ থেকে এই যে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হচ্ছে, তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কথা বলেছেন যে নিজের থেকে চলে গেলে কাউকে আটকানো হবে না। চলছে সেটা, বাংলাদেশ কোনো উচ্চবাচ্য করেনি। কিন্তু তারই মধ্যে চিরকাল দেশের অ্যান্টি মমতা আন্টি যেটা করলেন,
তাতে নিজের বিপদ ডেকে আনলেন। আপনাকে দেশদ্রোহীর সাজা পেতে হবে। ইতিমধ্যে দেশের সব সীমান্ত ঢেলে সাজার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সীমান্ত এলাকায় যাচ্ছেন, বিএসএফ এর সঙ্গে বৈঠক করছেন। এই রাজ্যেও শুভেন্দু অধিকারী সরকার ইতিমধ্যেই জমি হস্তান্তর প্রক্রিয়া চালু করে দিয়েছে। অনেকটা জমি দিয়ে দেওয়া হয়েছে, পুরোটাই ফেন্সিং হবে। চিকেন নেককে নিয়ে আলাদা করে পরিকল্পনা হচ্ছে, সেখানে কেন দেশকে বিপদে ফেলার মতো মন্তব্য করলেন? বাংলার জন্য আপনি অনেক লজ্জা তৈরি করেছেন, নতুন করে লজ্জা বাড়ালেন। শাহের নাম নেননি, কিন্তু হোম মিনিস্টার এই কথাটা বলেছেন। হোম মিনিস্টার তো দেশে দুটো হয় না। সেই সঙ্গে কার হত্যা, কি হত্যা, সেটাকে একবারে জলের মতো করে বুঝিয়ে দিয়েছেন। যারা ক্ষতি করার ভারতের, তারা ক্ষতি করতে পারবে সেটাই। পশ্চিমবঙ্গে জামাতের সঙ্গে আপনার যোগাযোগ এবং পশ্চিমবঙ্গকে জামাতের হাতে তুলে দিতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, সেটা পারেনি। এটা যে তারা চেয়েছিল সেটা সকলের জানা। বাংলার মানুষ বুঝতে পেরে তাকে ক্ষমতা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। জীবনে আর কখনো সেই সুযোগ তিনি পাবেন না। বুঝতে পেরেই এখন ভারত বাংলাদেশ সম্পর্কটাকে অশান্ত করতে চাইছেন। বাংলাদেশে থাকা হিন্দুদের ওপরে যাতে অত্যাচার বাড়ে সেটা করতে চাইছেন। কিন্তু মনে রাখবেন, ভারত অনেক বড় কিছু। আপনার ওই একটি কথায় কোনো আন্তর্জাতিক সম্পর্কে বড় কিছু ক্ষতি করতে পারবেন না। তবে যেটা চেয়েছেন, যেটা করেছেন, তাতে কিছু ক্ষতি তো হয়েছে, তার সাজা পেতে হবে, পেতেই। আমি বিশ্বাস করি শাহ তাকে ছেড়ে দেবেন না, ছেড়ে দেওয়া উচিত হবে না। তার জন্য কি করতে হবে ভারতীয় রাজনীতির চাণক্য খুব ভালো জানেন। মমতার এই ধরনের আচরণ তো প্রথম নয়। 2024 সালে যখন জুলাই মাস ওরকম সময় যখন বাংলাদেশ উত্তাল ছাত্র রাজনীতি নিয়ে, তখনও এমন মন্তব্য করেছিলেন যাতে ভারত বাংলাদেশ বিপদ বেড়েছিল। সেই সময় শেখ হাসিনা সরকার দিল্লিকে চিঠি লেখে, ঢাকার সেই চিঠির পর কেন্দ্র মমতাকে সতর্ক করেছিল। ভুলে গেলে চলবে নাকি? মালদহ মুর্শিদাবাদ থেকে কি করে দিয়েছেন? ওই ঘা শুকোতে সময় লাগবে, অনেক দিন সময় লাগবে। শুরু হয়েছে, চিকিৎসা শুরু হয়েছে, ওষুধ পড়ছে, কিন্তু সময় লাগবে। সাজা তো পেতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে মির্জাফর বলেছেন, গদ্দার বলেছেন, গুন্ডা বলেছেন, কিন্তু দেশ জানে শাহ কেমন মির্জাফর। কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ তুলে দেওয়ার নায়ক অমিত শাহ কত বড় গদ্দার সেটা ভারত জানে। তাকে নিয়ে এত কটু কথা বলা, ভাইপো তো আরো বেড়ে গুন্ডা, দিল্লির বাবা, তুই তো খালি করতে ছাড়েনি। 4 মে বেলা 12টার পর দেখা হবে, অনেক কথা। মনে রাখবেন, বাংলায় আজকে যে তৃণমূলের দুর্নীতিবাজ আর দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে, এই যে জেল ভরা চলছে, মনে রাখবেন এগুলো কিন্তু রাজ্য সরকারের একার কাজ নয়। ডবল ইঞ্জিন সরকার মানে মোদি, শাহ, শুভেন্দু, শ্রমিক সকলে এক নীতিতে কাজ করবে। এই কথাগুলো, এই কাজগুলো যে ভোটের পরেই করা হবে, অপরাধীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, সেটা অমিত শাহ বাংলায় এসে বলে গিয়েছিলেন। সবটাই আসলে বিজেপির নীতি মেনে পথ চলা। তাই বলছি, পিসি ভাইপোর বিপদ বেড়ে চলেছে। পাকিস্তানকে সমর্থন করে গেছেন দিনের পর দিন। তার এক ভাই জনাব ফিরাদ হাকিম কলকাতায় মিনি পাকিস্তান দেখতে পেয়েছিলেন। আর দিদি মমতা বারংবার জঙ্গিদের সমর্থন করেছেন, পাশে দাঁড়িয়েছেন। ভারতীয় সেনার একের পর এক সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। শহুরে নকশালদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কোনো ফারাক নেই। এমনকি সিঁদুর অভিযান নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। বারংবার দেশ বিরোধী মন্তব্য করেছেন।
পাকিস্তান তাই তো মমতাকে নিজের বন্ধু হিসেবে ভাবে। একটা ভিডিও সিঁদুর অভিযানের সময় বাইরে এসেছিল, তখন দেখা গেছে ওখানকার এক প্রাক্তন মন্ত্রী বলছেন ভারতে তো আমাদের বন্ধু আছে। সেই যে বন্ধুর তালিকা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল, তৃণমূলের নাম ছিল। এত কিছুর পরেও তিনি ছাড় পেয়েছিলেন কেন জানেন? কারণ বাংলার মানুষের রায় তার সঙ্গে ছিল, এখন আর নেই, তিনি ভিখিরি হয়ে গেছেন। এখন মা, মাটি, মানুষ কেউ তার পাশে নেই, আছে শুধু অন্ধকার। ফলে বিপদ ভয়ানক। শাহের অ্যাকশন কত কড়া হতে পারে খুব কম দিনের মধ্যেই আপনারা তা টের পাবেন। আপনারা জানেন ইউটিউব এই চ্যানেলে মেম্বারশিপের সুবিধা দিয়েছে, ইতিমধ্যেই অনেকে মেম্বারশিপ নিয়েছেন, তাদের জন্য আগে ভিডিও দেখানো শুরু হয়ে গিয়েছে। এই মেম্বারশিপের বাবদ যে অর্থ উপার্জন হবে সেটা হিন্দুত্বের পক্ষে কোনো শুভ কাজে ব্যবহার করার অঙ্গীকার করেছি আমি। আপনারা আমার সেই কাজে পাশে থাকুন। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।